আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুকসানাস কিচেন অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি দেখাতে তুলেছি সয়াবিনের একেবারে নতুন ধরনের একটি রান্না। আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার আগে কেউ এখনও পর্যন্ত এই রেসিপিটি দেখায়নি। তো রান্নাটা অসাধারণ হতে চলেছে, আপনারা একটু স্কিপ না করে আমার সাথে থাকুন। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি RCM ব্র্যান্ডের প্রোটিজের যে বড় সাইজের সয়া বড়িটা হয় সেটা। আপনারা যদি এটা পান তাহলে তো খুবই ভালো, আর যদি নাও পান তাহলে আপনারা চেষ্টা করবেন যে একটু ভালো ব্র্যান্ডের বা ভালো মানের সয়া বড়িটা নিতে, তাহলে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হবে। তো যাই হোক, আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সয়াবিন বাড়িতে নিয়ে নিচ্ছি। আর সয়াবিনটা আপনারা দেখুন একেবারেই কিন্তু অন্য ধরনের, বেশ একটু এবড়ো খেবড়ো, আর শেপটা সাইজটা অনেকটা কিন্তু মাংসের মতো, দেখেই বুঝতে পারছেন। তো আমি এখানে সয়াবিনটাকে মোটামুটি হাতে ধরা যায়, মানে হাত ডুবিয়ে রাখা যায় এরকম গরম পানিতে আমি একেবারে ঘড়ি ধরে 4 মিনিট আমি সয়াবিনটাকে ভিজিয়ে রাখবো। এই সয়াবিনটাকে কিন্তু 4 মিনিটই ভিজাতে হবে, আর যদি 4 মিনিটের বেশি হয়ে যায় তাহলে কিন্তু একেবারেই নরম হয়ে ভেঙে যাবে। তো আপনারাও যখন সয়াবিনটা ভিজাবেন তখন কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে 4 মিনিটের যেন একটু বেশি না হয়। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এখানে 3 মিনিটও ভিজাতে পারেন, কিন্তু কখনোই 4 মিনিটের বেশি না। তো যাই হোক, আমার 4 মিনিট হয়ে গিয়েছে। আর দেখুন সয়াবিনগুলো কত সুন্দরভাবে ভিজেছে আর একদম ফুলে গিয়েছে, ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। তো আর এখন ফুলে যাওয়ার পরে কিন্তু একেবারেই মাংসের মতো লাগছে দেখতে। তো যাই হোক, এখান থেকে আমি সয়াবিনগুলো থেকে পানিটা চিপে নিয়ে তারপর এটা আমি ভেজে নিব। তো আপনারা আমার সাথেই থাকুন। সয়াবিনগুলো থেকে আমার সম্পূর্ণ পানি বের করে নিয়ে হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি সরিষার তেল দিয়ে বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিন্তু চুলোর আঁচটা আমি কখনোই হাই ফ্লেমে দিব না, মানে মোটামুটি মাঝারিতে থাকলেই হবে। একটু সময় নাড়াচাড়া করে তারপর আমি এতে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর যখন সয়াবিনের গায়ে ছিটে ছিটেভাবে ব্রাউন বা ব্ল্যাক টাইপের কালার হবে তখন এগুলোকে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতে আবারও আমি সরষের তেল দিয়ে দিলাম, তারপর তাতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিলাম বেশ বড় একটা সাইজের পেঁয়াজ, মানে পেঁয়াজ বাটা আর কি। এটাকে বেশ ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি আরও একটা বাটা মশলা অ্যাড করব, আর সেটা হলো আদা, রসুন, কাঁচামরিচ, জিরে, ধনিয়া ও গোলমরিচ একসাথে বাটা। আর আমি যেই সব মশলাগুলো এখানে দিচ্ছি আপনারাও সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের রান্নার টেস্টটাও একেবারে অথেন্টিক আসবে, একদম ইউনিক। তো যাই হোক, এটাকেও বেশ ভালো মতো 2-1 মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের টুকরো করা 3টে আলু এবং তার সাথে 10 থেকে 12টা মতো মাঝারি সাইজের রসুন। মাঝারি না, এটাকে আপনারা একদম ছোটও বলতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু বড় সাইজের রসুনগুলো নেবেন না, কারণ বড় সাইজের রসুনগুলো কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে, আর সেক্ষেত্রে আপনার রান্নাটাও কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, এখানে চেষ্টা করবেন ছোট সাইজের রসুনগুলো নিতে। আপনারা যখন এই রান্নাটা বাড়িতে করবেন তখন আপনারা দেখবেন যে পুরো বাড়ি জুড়ে একেবারে মানে মাংস রান্নার মতো একটা গন্ধ ম করছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপ মতো পানি, আর তারপর এটাকে আমি নাড়াচাড়া করে ভালোভাবে এর সাথে আমি লবণ ও হলুদ অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর এই প্রসেসিংটা কিন্তু বেশ কয়েকবার করতে হবে, মানে এই পানিটা যখন টেনে নেবে শুকিয়ে যাবে, তারপর কিন্তু আবারও আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব, তারপর আবারও ঢাকা দিব। এইভাবেই কিন্তু রান্না করতে হবে, কারণ রসুনটা যেহেতু সেদ্ধ হতে প্রচুর সময় নেয়, আলুটা ততটা নেয় না।
তাই এটা কখনোই ভাববেন না যে আলু রসুনকে মিনিট 5 বা মিনিট 10 আমি ভালো মতো কষিয়ে নিয়ে তারপর সয়াবিন দিয়ে একসাথে সেদ্ধ করব। এটা কিন্তু কখনোই করতে যাবেন না, কারণ সয়াবিনটা অলরেডি কিন্তু সেদ্ধ করা এবং নরম। তাই সয়াবিনটা অ্যাড করার আগেই চেষ্টা করবেন যে আলু ও রসুনগুলোকে মোটামুটি 80% পর্যন্ত সেদ্ধ করে নেওয়া। আর অবশ্যই এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। তো যাই হোক, আমার প্রথমবারের পানিটা টেনে নিয়েছে। তারপর এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে আবারও কিন্তু ঢাকা দিয়ে মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে আবারও এটাকে আমি সেদ্ধ করে নেব। আর এবার আমার আলু এবং রসুনটা 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে। দেখেন আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে কেটে গেল, আর রসুনগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে আমার আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করে দেব। সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম এবং এগুলোকে আমি 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিলে এটার টেস্ট আরও বেশি ভালো হয়, একটা টকটক ফ্লেভার পাওয়া যায়। আর সাথে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এটা যেমন রান্নার কালারটাকে সুন্দর করে, তার সাথে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হয়। আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি। এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আর পানিটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মোটের উপর 5 মিনিট মতো একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব। আমার আজকের রান্নাটাতে গা মাখা মাখা বা কষা ভাব ঝোল থাকবে। আর আপনারা যদি আরও বেশি একটু পরিমাণ ঝোল চান তাহলে কিন্তু আপনারা আরও পানি অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি সব শেষে দিয়ে দিলাম 2টো এলাচ, আর এগুলোর মুখটাকে আমি একটু ফাটিয়ে দিলাম যাতে খুব স্ট্রংলি ফ্লেভারটা বা স্মেলটা রান্নাটায় চলে আসে। আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা নামানোর আগে আমি একটা ভাজা মশলা অ্যাড করে দেব। আর যে মশলাটা আমাদের মায়েদের রান্নাঘরে থাকবেই, মানে প্রতিটা মায়ের ঘরে আর কিছু থাকুক বা না থাকুক, রান্নাঘরে এই ভাজা মশলাটা থাকতেই হবে। আর যেটা কিন্তু প্রায় প্রত্যেকটা রান্নার শেষেই মানে রান্নাটাতে ছড়িয়ে দিয়ে মায়েরা একেবারে ম্যাজিক করে দেয়। তো যাই হোক, আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা। আর আমার রান্নাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা সাধারণ সয়াবিন রান্না। তো যাই হোক, এটা আপনারা যখন পরিবেশন করবেন, আপনারা যাকে খেতে দিবেন সে প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়ে উঠে যাবে, কিন্তু যতক্ষণ না আপনি বলে দিবেন যে এটা সয়াবিন রান্না, তারা কিন্তু বুঝতেও পারবে না। তো যাই হোক, এই ছিল আমার আজকের আলু ও রসুন দিয়ে সয়াবিন কষা রেসিপি। আর এটিকে আমি ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক অনেক ভালো থাকবেন।